নমস্কার, দুপুর 12টা খবর দিনব নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। বলা হয় যারা ডাক্তারি পড়েন তাদের নাকি নার্ভ খুব স্ট্রং হয়, সহজে তারা ঘাবড়ে যান না। মারাত্মক রক্তপাত দেখেও তাদের মধ্যে খুব একটা বিকার হয় না, কারণ তারা চিকিৎসায় অবিচল থাকেন। ওই ডাক্তারি ছাত্রী যদি বেঁচে থাকতেন তাহলে এই নারকীয় ঘটনার কথা জেনে তিনিও বোধহয় শিউরে উঠতেন, চিকিৎসকরাও শিউরে উঠছেন যে ঠিক কতটা অত্যাচার করা হয়েছে মৃত্যুর আগে। তো সেসব বলবো আপনাদের, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কলকাতা থেকে দিল্লি প্রতিবাদ হচ্ছে। ডক্টররা প্রতিবাদ করছেন, পথে নেমেছেন। বেশ কিছু জায়গায় আউটডোর পরিষেবা দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয় রায় হাসপাতালের কেউ নন, কিন্তু হাসপাতালে অবাধ যাতায়াত, দালাল, রোগী ভর্তি করাতেন। কে এই সঞ্জয় রায়? আমার সঙ্গে অমিত রয়েছে প্রতিনিধি। প্রথমে জানতে চাইবো অমিত, সঞ্জয় রায় কে প্রথমে জানতে চাইবো, তারপরে গ্রেপ্তারের বিষয়ে আসবো। কিভাবে সঞ্জয় রায় গ্রেপ্তার, কেনই বা গ্রেপ্তার, কে এই সঞ্জয় রায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, সঞ্জয় রায় অবাধ যাতায়াত এই আর.জি. কর মেডিকেল কলেজে। শুধু তাই নয়, এই আর.জি. কর মেডিকেল কলেজে বিভিন্ন সময় বিভিন্ন রোগী ভর্তি করাতেন, এই তথ্য কিন্তু পুলিশ পেয়েছে। সেক্ষেত্রে পড়ুয়া ছাত্রের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি কারণে খুনের মোটিভ কি? কোনো পুরনো শত্রুতার জের, না অন্য কোনো কারণ রয়েছে? পুরোটাই এই মুহূর্তে সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল হাসপাতাল চত্বরে, কিভাবে সঞ্জয় যুক্ত? দেখো, পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত পুলিশ থেকে জানতে পারছে যে এই হাসপাতালে প্রায়শই সঞ্জয় যাতায়াত ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগীকে তিনি ভর্তি করাতেন। কিন্তু কার মাধ্যমে তার এই চ্যানেল, অর্থাৎ কোনো রোগীকে ভর্তি করার ক্ষেত্রে সরকারি হাসপাতালে তিনি যে রোগী ভর্তি করাতেন, কার মাধ্যমে রোগী ভর্তি করাতেন, সেই বিষয়গুলো পরবর্তী সময় হয়তো পুলিশ খতিয়ে দেখবেন। কিন্তু এই হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল, এই বিষয়টা এখনো স্পষ্ট হচ্ছে। তার পরিচয়, তিনি ব্রোকার কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই হাসপাতালে তার যে যাতায়াত ছিল সেটা কিন্তু এখন পুলিশ জানতে পেরেছে, এবং তিনি যাতায়াত ছিল বলেই অবাধ যাতায়াত ছিল এতটাই যে রাত 3টের সময় সেমিনার হলে ঢুকে যেতে পারে, কেউ কিচ্ছুটি বলতে পারবে না, কারণ সবার কাছে চেনা মুখ, সবাই জানে এটাই বোধহয় সহজ, এটাই হতে পারে সবার কাছে টেকেন ফর গ্র্যান্টেড। তা না হলে রাত দুপুরে কি করে সেমিনার হলে পৌঁছে যায়? তো এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো কিভাবে, কোন সূত্র ধরে পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলো? পুলিশ কি মনে করছে, সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি সঙ্গে আর কেউ ছিল? দেখো, তিনি একাই এই ঘটনা ঘটেছে নাকি তার সাথে আরও অন্য কেউ ছিল, খুনের মোটিভ কি, এই বিষয়টা তদন্ত করা হচ্ছে, তদন্তকারী আধিকারিকরা তদন্ত করছেন। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হেডফোনের টুকরো বা অংশ, এবং সবচেয়ে বড় কথা, খুনের সময় ময়নাতদন্তের যে ওপিনিয়ন, তাতে চিকিৎসকরা যেটা বলছেন যে রাত্রি 3টে থেকে সকাল 6টা এই সময়ের মধ্যে খুন হয়েছিলেন এই ছাত্রী। সেক্ষেত্রে এই তথ্য সামনে আসার পরেই আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য মেডিসিন বিভাগের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের যেখানে সেমিনার রুম রয়েছে, সেমিনার রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকলেও চেস্ট মেডিসিন বিভাগের ভেতর দিয়ে সেমিনার ঘরে কিন্তু যাওয়া যায় বা সেমিনার হলে যাওয়া যায়। সেই সংলগ্ন এলাকায় একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিন্তু এই সঞ্জয়কে চিহ্নিত করার ক্ষেত্রে বড় অবদান বা বড় তথ্য প্রমাণ পুলিশের কাছে। কারণ ওই দিন ঘটনার রাত্রি 3:20 থেকে 3:27 মধ্যে এখনো পর্যন্ত আনুমানিক যে তথ্য আমরা পাচ্ছি পুলিশ মারফত, এই সময়ের মধ্যে সঞ্জয়কে, একজন ব্যক্তিকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যাচ্ছে। কারণ তারপর আর কোনো সিসিটিভির আওতাধীন এলাকা নয়, তারপরেই হচ্ছে সেমিনার রুম। তাহলে হঠাৎ করে এক ব্যক্তি রাত্রি 3টের সময় চেস্ট মেডিসিন বিভাগ দিয়ে ঢুকে যাচ্ছে। আবার এই এমার্জেন্সি বিভাগ কিছু সময় পরে এমার্জেন্সি বিভাগের কোনো একটা ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা যাচ্ছে, সে বেরিয়ে আসছে। এই যে এই ফুটেজ থেকে সঞ্জয়কে আইডেন্টিফাই করা, এরপরেই তার খোঁজ খবর নেওয়া, তার অবাধ যাতায়াতের তথ্য উঠে আসা, তারপরে তাকে ডেকে পাঠানো, জিজ্ঞাসাবাদ করা, এবং সর্বশেষ যে ইয়ারফোনের টুকরো পাওয়া গেছিল, সেই ইয়ারফোনটি ব্লুটুথ কানেক্টেড বলা যাচ্ছে পুলিশের তরফে, এবং সেটি কানেক্ট করতেই সঞ্জয়ের ফোনের সাথে সেটি ম্যাচ করে যায়, যা পুলিশকে
পুলিশের পক্ষে আরো সুবিধা হয় এবং পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। ধন্যবাদ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদে আর কি কি সূত্র উঠে আসে অমিতের থেকেই আমরা জানতে পারবো। একরত্তি একটা মেয়ে, এক সন্তান জন্মানোর পর তিল তিল করে বড় হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, ডাক্তার হয়ে গেছে মেয়ে ডাক্তার। মা বাবার স্বপ্ন আরো বাড়ছে, মেয়েকে নিয়ে স্বপ্ন। এক রাতে সেই স্বপ্ন শেষ। মেয়ের মা বলছেন সোনার প্রতিমা জলে ভাসিয়ে দিলাম। শুনুন। আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে, খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে। মা নিজে যখন মেয়ের মুখ দেখছেন কেঁদে ফেলছেন, বারবার ভেসে আসছে সেই মুখ। কতটা কষ্ট দিয়েছে জানবেন? পুলিশের প্রাথমিক রিপোর্ট কি বলছে, সুরাথাল কি বলছে, কতটা কষ্ট দেওয়া হয়েছে মৃত্যুর আগে। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অর্পিতা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেখানে কিন্তু পুলিশের যেটা প্রাথমিক দাবি যে সেখানে কিন্তু ভয়ঙ্কর তথ্য রয়েছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার দেহে প্রায় 10টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে তার 2 চোখ থেকে তার রক্ত বেরোতে কিন্তু সেখানে দেখা গিয়েছে, এবং এছাড়াও কিন্তু বুক থেকে রক্ত, তার যে গোপনাঙ্গ সেখান থেকে ক্ষতচিহ্ন রয়েছে, বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, বাম পায়ের যে গোড়ালি সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ডান হাতের যে আঙুল রয়েছে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি তার যে ফেস এবং নেক সেখানেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, তার নখে আঘাতের চিহ্ন রয়েছে। এরকম 10টি জায়গায়, অর্থাৎ একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আরো জানাচ্ছে যে যে ম্যাট্রেসের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে সেখানে ম্যাট্রেসের বিভিন্ন জায়গায় চুলের অংশ পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় চুল ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রক্ত, চাপ রক্ত, অর্থাৎ অত্যাধিক ব্লিডিং হয়েছে। সেই রক্তে কিন্তু জমাট বাঁধা যে রক্ত, সেই নমুনা তারা সংগ্রহ করেছেন। এছাড়াও তার যে গোপনাঙ্গ, তার ঠিক পাশেই পাওয়া গিয়েছে একটি ভাঙা একটি চশমার টুকরো এবং মাথার চুলের ক্লিপ। ফলে একেবারে বিধ্বস্ত, একেবারে তাকে অত্যাচার করে তাকে যে হত্যা করা হয়েছে, এই রিপোর্ট কিন্তু ইনকোয়েস্টের যে প্রাথমিক যে রিপোর্ট তাতেই একেবারে স্পষ্ট। তবে পিএম যে রিপোর্ট বা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ পেলে তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা জানাতে পারবে যে কিভাবে ঠিক এই গোটা বিষয়টা ঘটানো হয়েছে। তবে পুলিশের যে প্রাথমিক অনুমান, সেখানে কিন্তু তারা গতকালকে তারা জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে আততায়ী, তার কিন্তু এখানে অবাধে যাতায়াত বা এখানে পূর্ব পরিচিতি, অর্থাৎ তার কিন্তু এই ঢোকা বেরোনোটা খুবই অতি সহজ, এরকম কেউ জড়িত থাকতে পারে। আর সেই ঘটনাই কিন্তু সত্যি হলো, কারণ সঞ্জয় রায় যে কিনা অবাধে তার বিচরণ ছিল, যখন তখন সে সেখানে ঢুকতো এবং সেমিনার হল থেকে একেবারে খুঁটিনাটি জায়গা তার কিন্তু একেবারে নখদর্পণে ছিল। এবং এই হাসপাতালে বিভিন্ন সময় কোথায় নেই, সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো সঙ্গী ছিল। তো ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে এবং একটি সিট গঠন করা হয়েছে। আরজি করের এই তদন্তে লালবাজার একটি সিট গঠন করেছে, সেখানে হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়ে এই সিট। এবং তারপর গতকাল রাতেই হাসপাতালে পুলিশ কর্তারা যান, মুরলীধর শর্মা যান ডিসি নর্থ অভিষেক গুপ্তা। আর এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকরা, পথে নেমেছেন নার্সরা, শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি রাজধানী দিল্লিতেও। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।